ইলিয়াস ভাই যে ভিডিওটা প্রচার করলো 2 দিন আগে, মারাত্মক কিছু তথ্য দিছে। যাই হোক, বিপ্লব হইলে প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে, সতর্ক করার জন্য ভিডিওগুলো দিতে পারে এবং সে প্রমাণসহ কিছু তথ্য দিছে। কিন্তু ওই তথ্যগুলা, যেমন আমাদের কথা হচ্ছে পান্নার বিরুদ্ধে কোনো স্টেপ এখনো নেওয়া হয় নাই। এই স্বৈরাচার শেখ হাসিনার যে দোসর পান্না, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় নাই। সে ভিডিও যে ইয়াটা করছে, লাইভটা করছে, ওখানে সে নিজেও বলছে যে আওয়ামী লীগের নেতাদের মামলা সে লড়তেছে। তাদের মামলায় সে কীভাবে লড়ে? আওয়ামী লীগের নেতারা তো খুনি, তাদের মামলায় কীভাবে লড়ে পান্না? এইটা জিজ্ঞাসাবাদের প্রয়োজনও কিন্তু এই সরকার মনে করে নাই। যাই হোক, আসিফ নজরুলের যে ব্যাপারটা, ইলিয়াস ভাই কথা বলছে, দেখেন, আপনার আসিফ নজরুলকে ইন্ডিয়ার এজেন্ট বলা যদি ভুল হয়ে থাকে তার প্রমাণ করতে হবে। ইলিয়াস ভাই যেমন প্রমাণ দেয় কিছু বলে নাই, আসিফ নজরুলও কিন্তু প্রমাণ দেখায় কিছু বলতে পারে নাই। আমি যে ব্যাপারটা বুঝি, আপনাদের জানেন কি না, যে ভিপি নূর সে কিন্তু 18 সালের পর থেকে প্রচুর মার খাইছে। সে যে এখন বেঁচে আছে, আমার মনে হয় যে আল্লাহর মানে বোনাস হিসেবে তার জীবনটা পাইছে। ছাত্রলীগ যে বলবেন মারছে ভিপি নূর, এরকম মার কেউ খায় নাই। তারপরে তো মনে করেন যে ডিবি উঠাই নিয়ে গেছে, কয়েকবার রিমান্ডে পিটাইছে, প্রচুর পিটাইছে ভিপি নূরে। এই ভিপি নূরে পিনাকি দাদা বলছিল না যে ইন্ডিয়ার এজেন্ট, মনে আছে আপনাদের? বলছিল। তো আসিফ নজরুলকে তো সন্দেহ করতেই পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বলতে পারে ইন্ডিয়ার এজেন্ট, এটা মানুষ একটা কথা বলতেই পারে। কিন্তু আপনাকে তো সেটা যথাযথ প্রমাণ দিতে হবে যে না, আমি ইন্ডিয়ার এজেন্ট না। এখন আমি বিপিনুরের কথা কি জন্য বললাম? বিপিনুর এত মায়ের খাওয়ার পরেও কিন্তু পিনাকি দাদা বলছিল ইন্ডিয়ার এজেন্ট। তা আসিফ নজরুল কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে, অনেক যুদ্ধ করছে, অনেক কথা বলছে। তার লেখাগুলা, তার আন্দোলন সবগুলোই ছিল, যেগুলো ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। এখন সন্দেহ তো মানুষ করতেই পারে, কিন্তু এই সন্দেহে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, রিফাত রশিদ কিন্তু একটা পোস্ট করছে। রিফাত রশিদের একটা পোস্টে ইনি বলছে যে আসিফ নজরুল স্যার নাকি প্রথমে কল করছিল আমাদের যে উপদেষ্টা নাহিদ এবং আসিফদের। তো এরা বলছে না, আমরা বঙ্গভবনে যাব না। বঙ্গভবনে যাওয়ার জন্য কিন্তু কল করছিল আসিফ নজরুল স্যার। তখন কিন্তু এই নাহিদ এবং আসিফ এরা ডিরেক্ট না করে, আসিফ না করে যে না আমরা যাব না। পরবর্তীতে স্যার হাসনাতকে গাড়িতে উঠায়। হাসনাতকে গাড়িতে উঠানোর পরে হাসনাত যখন আসিফ এবং নাহিদের সাথে কথা বলে, তখন কিন্তু বলে যে না, আমরা বঙ্গভবনে যাব না। তখন কিন্তু হাসনাত গাড়ি থেকে নেমে যায়। তো এখানে তো সন্দেহ থাকতেই পারে রে ভাই। এবং আমাদের যে সমন্বয়ক হাসিব, সে বলছে না যে সিদ্ধান্ত হবে আপনার ইসের থেকে, শাহবাগ থেকে, বিপ্লবের সরকার আমরা ঘোষণা করবো শাহবাগ থেকে। কিন্তু আসিফ নজরুল তো ঠিকই গিয়েছিল বঙ্গভবনে, অন্যান্য দলের নেতাকর্মীরাও গিয়েছিল। তো ইলিয়াস ভাই যে কথা বলছে, ফেলে দেওয়ার মতো কোনো কথা না। আপনি বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যান, সাধারণ জনগণ সুন্দর করে উত্তরটা দিয়ে দেবে। আমি দেখলাম জায়জার দিনে একটা প্রতিবেদন করছে, জনগণ বলতেছে বিপ্লব হইলে প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে। এখানে ইলিয়াস ভাই যে কথা বলছে, ফেলে দেওয়ার মতো কথা না। এখন রিফাত রশিদের যে বক্তব্য, এইরূপ বক্তব্য থেকেও তো কিছুটা প্রমাণ পাওয়া যায় যে হাসিফ নজরুল এক প্রকার মানে সমন্বয়কদের বাদ দিয়ে গেছিল। তো আসলে এই যুদ্ধে, এই 24-এর যুদ্ধের প্রথম সারির যারা ছিল, যারা নেতৃত্ব দিয়ে দেশটা স্বাধীন করছে, তারাই যখন ইলিয়াস ভাইয়ের পক্ষে কথা বলে, সামান্য পক্ষ হইলে তো পক্ষ আছে এখানে, তাহলে ধরে নেন ইলিয়াস ভাই যে ভিডিওটা করছে, এখানে অত ভুল কিছু বলে নাই সে, সেটা আপনারা যেভাবেই দেখেন। ধন্যবাদ।